আবারও ওয়েলকাম প্রত্যেককে নতুন একটা স্ট্যাটিক জিকের ক্লাসে। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 9। স্ট্যাটিক জিকের আজকে আমাদের 9 নম্বর ক্লাস। আমাদের টার্গেট হচ্ছে WBP KP 2024, যার নোটিফিকেশান তোমরা অলরেডি পেয়ে গেছো। ঠিক আছে, আজকের আমাদের আলোচনা টপিক হচ্ছে বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের উপনাম। ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই উপনাম যে সকল ভারতীয় ব্যক্তি আছে তাদের এখান থেকে বহুবার WBP কেপিতে প্রশ্ন এসেছে। মূলত WBPতে বেশি এসেছে, কেননা কেপি পরীক্ষা খুব কমবারই সংগঠিত, খুব কমবারই কেপি পরীক্ষা হয়েছে। WBP বেশি হয়েছে, আর WBPতে প্রায় এই কোয়েশ্চেনগুলো রিপিটও দেখা যায়। চলো সেক্ষেত্রে ক্লাসটা আমরা শুরু করি এবং আলোচনা করতে করতে আমরা ঠিক দেখব যে কোন কোন প্রশ্নগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে ছিল এবং কোনগুলো আপকামিং পরীক্ষাতে আসার চান্স বেশি। একদিকে লিখে দিয়েছি আসল নাম আর একদিকে লিখে দিয়েছি উপনাম। আশা করি তোমরা সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ আসল নাম আর উপনাম। প্রথমে দেখো গান্ধীজি, যার পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। ওনাকে আমরা বাপুজি নামে চিনি, ঠিক? বাপুজি এটা হচ্ছে ওনার উপনাম। সুভাষচন্দ্র বসু, নেতাজি আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমরা কি জানি যে তাকে দ্য স্প্রিঙ্গিং টাইগার বলা হয়? স্প্রিঙ্গিং টাইগার এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সাইজের পরীক্ষাতে এই কোশ্চেনটা এসেছিল, দ্য স্প্রিঙ্গিং টাইগার কাকে বলা হয়? সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোস। ক্লাসটা আজকে একটু লম্বা হবে, কেননা আজকে প্রশ্ন সংখ্যা একটু বেশি আছে, তাই ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে। আর যাদের মনে হচ্ছে যে ক্লাস স্লো হয়ে যাচ্ছে তারা 1.5 গুণ বা 2 গুণ স্পিডে ক্লাসটা দেখতে পারো, কিন্তু ক্লাস একটু বড় আজকে হবে। তারপর বল্লভভাই প্যাটেল, যাকে আমরা লৌহ মানব হিসেবে জানি, তবে তার সাথে এটাও জেনে রাখবে যে তাকে ভারতের বিসমার্ক বলা হয়। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বল্লভভাই প্যাটেলটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোলা। ভীমরাও আম্বেদকর আমরা প্রত্যেকেই জানি, এনাকে বাবা সাহেব নামে আমরা চিনি। জয়প্রকাশ নারায়ণ, এই জায়গাটা একটু মাথায় রাখবে। এই যে তিনটে খুব কনফিউশনে ভোগে ছাত্রছাত্রীরা, এই তিনটে জায়গাটায় দেখবে। জয়প্রকাশ নারায়ণ, তাকে বলা হচ্ছে লোকনায়ক। বালগঙ্গাধর তিলক, তিনি হচ্ছেন লোকমান্য। আর গোপাল হরি দেশমুখ হচ্ছে লোকহিতবাদী। এই গোপাল হরি দেশমুখটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল যে লোকহিতবাদী নামে কে পরিচিত, তিনি হচ্ছেন গোপাল হরি দেশমুখ। আর লোকমান্য বললে বালগঙ্গাধর তিলক, আর লোকনায়ক বললে জয়প্রকাশ নারায়ণ। এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে। অপশান কিন্তু এদের প্রত্যেকেই থাকবে অপশানে, কাজেই কনফিউশনে পড়লে হবে না। ঠিক আছে, কনফিউশনে পড়লে হবে না, একটু ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে। নেক্সট, রঞ্জিত সিং, যাকে বলা হচ্ছে পাঞ্জাব কেশরী বলা হয় রঞ্জিত সিংকে। চিত্তরঞ্জন দাস, যিনি দেশবন্ধু নামে পরিচিত। এই দুটো জায়গা মনে রাখবে, ভুল যেন না হয়। দেশবন্ধু হলে তিনি হচ্ছেন চিত্তরঞ্জন দাস, আর CF অ্যান্ড্রুজ ইনি হচ্ছেন দীনবন্ধু। এই দীনবন্ধু মিত্র নয় কিন্তু, এই নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র এরকম ভাবার কোনো বিষয় নেই। CF অ্যান্ড্রুজ এই ব্যক্তিকে দীনবন্ধু বলা হতো। ঠিক আছে, এনার উপনাম হচ্ছে দীনবন্ধু, CF অ্যান্ড্রুজের উপনাম। আর চিত্তরঞ্জন দাস ইনি হচ্ছেন আমাদের দ্য গ্রেট সুভাষচন্দ্র বোসের রাজনৈতিক গুরু, তাই তো? সুভাষচন্দ্র বোস আমাদের, তার রাজনৈতিক গুরু হচ্ছেন এই চিত্তরঞ্জন দাস। তিনি একজন ব্যারিস্টার ছিলেন পেশাতে। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু আমরা প্রত্যেকেই জানি, তাই এটা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। এই যে আরেকটা দেশপ্রিয় হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। যতীন্দ্রমোহন সেনগুপ্ত হচ্ছে দেশপ্রিয়। অর্থাৎ দেশবন্ধু আমরা চিত্তরঞ্জন দাসকে জেনেছি, কিন্তু দেশপ্রিয় এটা হচ্ছে আলাদা। ঠিক আছে, দেশপ্রিয় বললে যতীন্দ্রমোহন সেনগুপ্ত হচ্ছেন দেশপ্রিয়, আর যদি দেশবন্ধু বলে সেক্ষেত্রে চিত্তরঞ্জন দাস। এইগুলো খুব ছোট ছোট বিষয়, তো পরীক্ষায় খুব ভুল হয়ে যায়, তাই এই জায়গাগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। অপশান দেখে গোলমাল খেয়ে গেলে হবে না।
নেক্সট ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। এইটা বহুবার পরীক্ষায় এসেছে, ডাব্লিউবিপির পরীক্ষায়, হয়তো আগামী দিনে আবার আসবে, আবার আসতে পারে। নেক্সট খুবই ইম্পর্টেন্ট, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে আমরা বলছি বাংলার মুকুটহীন রাজা। বাংলার মুকুটহীন রাজা ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এবং আর একটা রাষ্ট্রগুরুও বলা হতো ওনাকে, ওনাকে রাষ্ট্রগুরুও বলা হতো। তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো। এর সাথে মনে রাখবে যে অশ্বিনী কুমার দত্ত, তাকে বরিশালের মুকুটহীন রাজা বলা হতো। কেমন? অশ্বিনী কুমার দত্ত, বরিশাল কোথায়? বর্তমানে যে বাংলাদেশে আছে যে বরিশাল, সেই বরিশালের মুকুটহীন রাজা বলা হতো অশ্বিনী কুমার দত্তকে। আর যদি আমাদের বাংলার মুকুটহীন রাজার কথা বলে, সেক্ষেত্রে আমরা সুরেন্দ্রনাথ ব্যানার্জি অ্যান্সার করব। বোঝা গেল? খুবই দেখবে সিমিলার বিষয় আছে, একটু আধটু আলাদা, অনেকটা মেল খাবে, কিন্তু এখানে ভুলে গেলে চলবে না যে কি বলতে চেয়েছে, তাই প্রশ্নটা ভালো করে দেখবে। নেক্সট রাজা রামমোহন রায়, আমরা প্রত্যেকে জানি, ওনার সম্বন্ধে আলাদা করে বলার কোনো কারণ নেই। ভারত পথিক, ভারত পথিক তাকে বলা হতো। ভারত পথিক কে বলেছিল এটা তোমরা কমেন্টে জানাবে, যে রাজা রামমোহন রায়কে ভারত পথিক কে বলেছিল, মানে কেউ তো একজন বলেছে ভারত পথিক, সেটা কে বলেছে সেটা তোমরা কমেন্টে জানাবে। তাছাড়া তাকে আমরা বলি যে ভারতীয় প্রথম আধুনিক মানুষ, প্রথম আমাদের ভারতীয়দের মধ্যে প্রথম আধুনিক মানুষ বলি, অর্থাৎ আমাদের যে বাংলার যে নবজাগরণের স্রষ্টা, তিনি কিন্তু এই রাজা রামমোহন রায়, সেক্ষেত্রে আমরা তাকে চিনি। নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে আমরা কি বলবো? ভারতের জাতীয়তাবাদের ঋষি। ভারতের জাতীয়তাবাদের যে কনসেপ্ট, সেই জাতীয়তাবাদের ঋষি বলা হয় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, খুবই ইম্পর্ট্যান্ট একজন ক্যারেক্টার, তোমরা প্রত্যেকেই জানো তার অবদান কি আছে, আলাদা করে আর বলছি না। তবে তাকে যেটা বলা হতো সেটা হচ্ছে ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী। এই আধুনিকতাবাদী কথাটা দেখে অনেকেই রাজা রামমোহন রায় উত্তর করে দেয়, কিন্তু এটা করলে হবে না। রাজা রামমোহন রায় তো আধুনিকতাবাদী ছিলেন, কিন্তু এই পয়েন্টটা মাথায় রাখবে যে ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী বলেছে, এই পয়েন্টটা মাথায় রাখবে। ঐতিহ্যভিত্তিক কথাটা যখন চলে আসবে, তখন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আনসার করব, কখনো রাজা রামমোহন রায় আনসার করব না। এই জায়গাটাতেও অনেকে ভুল করে। এক্সাইজের যে কোশ্চেন, এক্সাইজ কনস্টেবলের আই থিঙ্ক 2013 সালের দিকে সম্ভবত এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, বুঝতে পারছো? আমি যে প্রশ্নগুলোই তোমাদেরকে করাচ্ছি না, এতটা ইম্পর্টেন্ট যে কিছু বাদ দিতে পারবে না তোমরা। বাদ দিয়ে পড়তে গেলেই রিস্ক, যেটা বাদ দেবে দেখবে পরীক্ষায় হয়তো সেটাই চলে এসছে। অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে এক জায়গায় নিয়ে এসে তোমাদের সামনে উপস্থাপন করছি। এটা কম কষ্টের কাজ নয়, কম খাটুনির কাজ নয়। তোমরা হয়তো সামনে পাচ্ছ, হয়তো জিনিসটার হয়তো মূল্য দিতে পারছো না, বা মনে হচ্ছে এই দেখছি, কিন্তু যে কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বিভিন্ন পরীক্ষা থেকে তোমাদের জন্য কষ্ট করে তুলে এনে এখানে আমি রেডি করেছি, তোমরা সেটা ভাবতে পারবে না। পরীক্ষায় কোশ্চেন যখন কমন পেয়ে যাবে না, তখন একদম ডেফিনেটলি তখন মনে পড়বে যে হ্যাঁ, এই প্রশ্নগুলো সব করানো হয়েছিল। নেক্সট এই জায়গাটা মনে রাখো, এই দুটো মনে রাখো। এক হচ্ছে যদি বলে ভারতের বিপ্লববাদের জনক, তাহলে আমরা করব বাসুদেব বলবন্ত ফাড়কে। আর যদি বলে ভারতীয় বিপ্লববাদের জননী, এটা হচ্ছে জনক আর এটা জননী। জননী যদি বলে সেক্ষেত্রে মাদাম কামা। মাদাম কামার পুরো নাম কি? সেটা হচ্ছে ভিকাজি রুস্তমজি মাদাম কামা, এটা হচ্ছে ওনার পুরো নাম। একটু পুরো নামগুলো জেনে রাখা দরকার, তাই না? কি বলার আছে, পরীক্ষাতে আবার ওটাও জিজ্ঞাসা করতে পারে, কোনো গ্যারেন্টি নেই, তাই না? যে কোনো জিনিস একটা কমপ্লিট নলেজ থাকাটা খুব প্রয়োজন। কমপ্লিট নলেজ থাকলে সেখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন করাটা সম্ভব হয়ে যায়। নেক্সট এই জায়গাটা বলে দিই, যতীন্দ্র, এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে লেখাটা, এটা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হবে। হ্যাঁ, তোমরা একটু ঠিক করে নিও, এটা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হবে, যাকে বলা হয় বাঘা যতীন। বাঘা যতীন কাকে বলবো? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আর যদি আমরা বলি বাংলার বাঘ কাকে বলে? বুঝতে পারছো তো কতটা সিমিলার, আমি বলছি না অনেকটা সিমিলার। ঠিক আছে,
সেটা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়, তাকে আমরা বলবো বাংলার বাঘ। বাট যদি বাঘা যতীন বলে সেক্ষেত্রে আমরা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আনসার করব। এই বাঘা যতীন নিয়ে বাংলায় রিসেন্টলি একটা সিনেমা তৈরি হচ্ছে, তাই না? বাংলাতে অভিনয় করছেন কে? দীপক অধিকারী বা দেব, যিনি বাঘা যতীন এই টপিকটা নিয়ে বর্তমানে সিনেমা বানিয়েছেন। তো সেক্ষেত্রে সিনেমাটা দেখলে বাঘা যতীন যে কত বড় একটা বীর বিপ্লবী ছিলেন সেইটা হয়তো তোমরা জানতে পারবে। বুড়ি বালামের যে যুদ্ধ, সেই যুদ্ধটা এই বাঘা যতীনের সাথে সম্পর্কিত, অর্থাৎ তিনি ওই যুদ্ধটা লড়েছিলেন। নেক্সট, সূর্য সেন, যাকে আমরা মাস্টারদা নামে চিনি, ভ্যারি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে যে মাস্টারদা নামে আমরা কাকে চিনি, সেটা হচ্ছে সূর্য সেনকে চিনি। মাস্টারদা বলে যিনি পরিচিত তিনি সূর্য সেন। নেক্সট, এইটা অনেকেই আবার কনফিউজড হয়ে যায় যে এইটা অনেকে আবার মানে ভাবতে পারে না যে এটা আনসার হবে। হ্যাঁ, ডেফিনেটলি এটা আনসার হবে। সেটা কি? সেটা হচ্ছে শহীদ-ই-আজম। শহীদ-ই-আজম আমরা কাকে বলবো? ভগৎ সিংকে। ভ্যারি ইম্পর্টেন্ট, এইটা যেন ভুল না হয়। এইটা একটা উচ্চমানের পরীক্ষা থেকে আমি প্রশ্নটা তুলেছি। এই যে প্রফেসর নিয়োগের যে পরীক্ষাগুলো হয়, তোমরা হয়তো অনেকেই জানবে, কলেজের প্রফেসর নিয়োগের যে পরীক্ষাগুলো হয় সেখানেই প্রশ্নটা দিয়েছিল যে শহীদ-ই-আজম নামে কোন বিপ্লবী তিনি পরিচিত, সেটা হচ্ছে ভগৎ সিং। কতটা স্ট্যান্ডার্ড কোশ্চেন দেখেছো? অনেকে কিন্তু ভগৎ সিংকে এই শহীদ-ই-আজমের সঙ্গে অনেকেই হয়তো মেলাবে না, অনেকেই হয়তো ভাববে না যেটা হতে পারে, কিন্তু হ্যাঁ এটাই আনসার। এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আগামী দিনের পরীক্ষার জন্য খুব জরুরি। নেক্সট, রাসবিহারী বসু, এটা বলে দিই, এইটা সম্ভবত ডাব্লিউবিপি 2019 সালে মেনে এসেছিল সম্ভবত এই কোশ্চেনটা, যতটা আমার মনে পড়ছে, যে পিএন ঠাকুর, ঠিক আছে, রাসবিহারী বসু ছদ্মনাম বা এই ছদ্মনামে বা পিএন ঠাকুর এই যে ছদ্মনামে তিনি কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পালিয়ে গেছিলেন বা এরকম একটা ইতিহাসে গল্প আছে। তো সেক্ষেত্রে তোমরা এটা মনে রাখবে যে রাসবিহারী বসুকে আমরা পিএন ঠাকুর নামে চিনছি, ঠিক আছে। এই যে যেটা বলছিলাম, অশ্বিনী কুমার দত্তের কথা বলছিলাম না, যে বরিশালের মুকুটহীন রাজা, এই যে কোশ্চেনটা। আর বাংলার মুকুটহীন রাজা আমরা কাকে বললাম? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আর বরিশাল বললে অশ্বিনী কুমার দত্ত। এই হচ্ছে একটা পেজ, এখনও আছে, কোনো চিন্তা নেই। এই যে আর একটা দেখছো, অনেকগুলো তথ্য একসঙ্গে তুলে নিয়ে এসেছি, ওই জন্য বলছি ক্লাসটা একটু লম্বা হবে, কিন্তু ক্লাসে যারা ধৈর্য ধরে থাকবে আশা করি তাদের লস হবে না, বরং লাভ হবে। কারণ খুঁটিয়ে বিভিন্ন পরীক্ষা থেকে প্রশ্ন তুলে এনে তোমাদের জন্য সাজিয়েছি, এটা কম কষ্টের কাজ নয়, ঠিক আছে। তোমরা একটা জায়গাতে পেয়ে যাচ্ছ, এইটা ভাববে, শুধু পড়ো, বুঝলে, শুধু পড়ো, মুখস্থ করে নাও, মাথাতে ঢুকিয়ে নাও, যেভাবেই হোক ঢুকিয়ে নাও, পরীক্ষায় এলে আনসার করতে হবে, ব্যাস। এখানে একটু সহজ জিনিস আমরা পেয়ে যাব, কারণ আমরা একটু ইতিহাসের ডেপথে ঢুকবো। হ্যাঁ, এখানে কিছু কোশ্চেন তাই আছে, একটু ভেতর থেকে আছে, তো সহজ হয়ে যাবে। যেমন মীর নিসার আলী, কাকে চিনি আমরা? এ নামে তিতুমির। ওয়াহাবি আন্দোলন পড়েছো না তোমরা? বারাসাত বিদ্রোহ কার নামের সাথে জড়িত ছিল? তিতুমির, তাই না? সেই যে কেল্লা, মাসের কেল্লা, সেই তিতুমির। মীর নিসার আলী তার আসল নাম। নরেন্দ্রনাথ দত্ত প্রত্যেকে জানো, আমাদের বিবেকানন্দ মহাশয়, যিনি আমাদের যুবকের প্রতীক। যুব দিবস আমরা পালন করি ভারতে, যার নাম অনুসারে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীকালে বিবেকানন্দ নাম পায়, তাই না? এইটা ভ্যারি ইম্পর্টেন্ট। এটাও একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটাও একটা বড় পরীক্ষা থেকে আমি তুলে নিয়ে এসেছি কোশ্চেনটা। সেটা হচ্ছে গদাধর চট্টোপাধ্যায়, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নাম। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যাকে আমরা প্রত্যেকেই চিনি, যত মত তত পথ, এই যে বাণীটা তার ছিল, তো তার আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়, আশা করি ভুল হবে না। সরোজিনী নাইডু, যাকে আমরা ভারতের নাইটিঙ্গেল বলে চিনি, তাই না? ভারতের নাইটিঙ্গেল বলে চিনি সরোজিনী নাইডু, ভারতের নাইটিঙ্গেল। ইন্দিরা গান্ধী, যেটাকে আমরা কি বলে চিনব? সেটা হচ্ছে ভারতের লৌহ মানবী। ইন্দিরা গান্ধী ভারতের লৌহ মানবী, ইন্দিরা গান্ধী।
আর ভারতের লৌহ মানব কাকে পড়েছিলাম আমরা? বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব হিসেবে পড়ছি। আর ইন্দিরা গান্ধী যখন আসছে তখন ভারতের লৌহ মানবী হয়ে যাচ্ছে, এই জায়গাটা খেয়াল করবে, ঠিক আছে? লৌহ মানব আর লৌহ মানবী ভারতের পরিপ্রেক্ষিতে, কিন্তু বিশ্বের পরিপ্রেক্ষিতে কথা হচ্ছে না, সেক্ষেত্রে আবার অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। এটা আমাদের কিন্তু ভারতের পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে কথা হচ্ছে, ইন্ডিয়ার মধ্যে, মনে রাখবে, বিশ্বের মধ্যে নয়। মির্জা মোহাম্মদ নামে পরিচিত কে ছিলেন? সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা যিনি মির্জা মোহাম্মদ, এটা আসল নাম, আর তাকে আমরা সিরাজউদ্দৌলা নামে চিনি। রামতনু পাণ্ডুরঙ্গ বা রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, সেটা হচ্ছে তাঁতিয়া টোপি। রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তাঁতিয়া টোপি। এই তাঁতিয়া টোপি কে ছিল? তাঁতিয়া টোপি ছিল সিপাহী বিদ্রোহের একজন নেতা, তাই না? কানপুর বলে যে জায়গাটা আছে উত্তরপ্রদেশের কানপুর, সেই কানপুরের যে সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন তিনি ছিলেন তাঁতিয়া টোপি। আর তার যে গুরুদেব ছিল তিনি ছিলেন নানা সাহেব। এই তাঁতিয়া টোপির গুরুদেব নানা সাহেব। নানা সাহেবের শিষ্য হচ্ছে তাঁতিয়া টোপি, ঠিক? আর নানা সাহেবের প্রকৃত নাম ছিল গোবিন্দ ধন্দুপন্থ বা ধনুপন্থ। গোবিন্দ ধনুপন্থ বা ধন্দুপন্থ, এইটা ছিল নানা সাহেবের প্রকৃত নাম। ক্লিয়ার? তো এই যে শিষ্য আর গুরু মাথায় রাখবে। ঔরঙ্গজেব, যাকে আমরা চিনেছি আলমগীর এবং জিন্দাপীর, আলমগীর এবং জিন্দাপীর বলে আমরা চিনেছি ঔরঙ্গজেবকে। এই জিন্দাপীরটা পরীক্ষায় এসেছে, তাই একে আবার স্টার দিয়ে রাখলাম। শিবাজি বিরাট বড় একটা ক্যারেক্টার, কারণ মারাঠার ইতিহাস পড়লে শিবাজির যে অবদান সেটা প্রত্যেকের জানা আছে, এবং ইনি বিরাট বড় একটা যোদ্ধা ছিলেন, বিরাট বড় মাপের। এই শিবাজি গো ব্রাহ্মণ প্রতিপালক নামে পরিচিত ছিল। ছত্রপতি আমরা বলি, ছত্রপতি শিবাজি বলি, এবং পার্বত্য মুশিক, ঠিক আছে? ইতিহাসের পার্সপেক্টিভে এটাও ইম্পর্টেন্ট, খুবই ভালো প্রশ্ন। নেক্সট, এইখানে দেখো কিছু আমরা মুঘল যুগের এবং সুলতানি যুগের কিছু শাসকের নাম পেয়ে যাব। এই যে এই জায়গাটায় দেখো, খুররম, প্রত্যেকে জানো খুররম, শাহজাহান, ঠিক? সেলিম, জাহাঙ্গীর। আলাদা করে বলতে হবে এরা কারা ছিল, এরা তো সব মুঘল সম্রাট ছিল, তাই না? ফরিদ খাঁ, এইটা হচ্ছে শেরশাহ, এইটা ইম্পর্টেন্ট, এটা ভালো প্রশ্ন। মাঝখানে এই যে শেরশাহ চলে এসেছিল না, ইতিহাস পড়লে আমরা কি জানতে পাই যে বাবরের ছেলে হুমায়ুন যখন শাসন করছিল সেই মুহূর্তে শেরশাহ কি হয় যে সিংহাসন দখল করে নেয়, হুমায়ুন যুদ্ধে হেরে যায়। একটা গল্প পড়েছিলাম ইতিহাসের, সেই হচ্ছে শেরশাহ, যার নাম ছিল ফরিদ খাঁ। জুনা খাঁ, এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, এর নাম হচ্ছে জুনা খাঁ। এই মোহাম্মদ বিন তুগলককে আবার পাগলা রাজা বলা হতো। এটা একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পাগলা রাজা নামে আমরা কাকে চিনি? মোহাম্মদ বিন তুগলককে। আবার তার প্রকৃত নাম ছিল কি? সেটা হচ্ছে জুনা খাঁ, ঠিক? আমির খসরু, যাকে ভারতের তোতা পাখি বলা হয়, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনটা বাদ দিই বলো তো? আসলে সবকটা তো ভালো ভালো পরীক্ষার কোশ্চেনগুলো তুলে নিয়ে এসেছি তো ইম্পর্টেন্ট, এবার বাদ কাকে দেবো বলো? তোমাদেরকেও বলছি বাদ দিয়ে পড়তে যাবে না, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, কারণ যে প্রশ্নগুলো তুলে নিয়ে এসেছি সেগুলো চমৎকার প্রশ্ন, বুঝতে পারলে তো? নেক্সট, রামতনু পাণ্ডে, এনাকে আমরা চিনি তানসেন বলে, ঠিক? মহেশ দাস বীরবল, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাব্লিউবিপিতে আসা প্রশ্ন এসেছিল যে মহেশ দাস তো কী নামে পরিচিত, প্রকৃত নাম এরকম একটা দিয়েছিল যে বীরবল মহেশ দাস, অল্টারনেট কিছু একটা দিয়েছিল, ঠিক খেয়াল পড়ছে না, হয় মহেশ দাস দিয়ে বীরবল চেয়েছে বা বীরবল দিয়ে মহেশ দাস চেয়েছে, আমার ঠিক খেয়াল পড়ছে না, তো এরকম একটা হবে। তেজুমিন যেটা হচ্ছে চেঙ্গিজ খান তেজুমিন প্রকৃত নাম। সুলতান মাহমুদ, এনাকে বাদশিকান বলা হতো, কেন? বাদশিকান বা হচ্ছে মন্দির ধ্বংসকারী বলা হতো। ইতিহাস থেকে জানা যায় যে সুলতান মাহমুদ এদেশে এসে অনেক মন্দির ধ্বংস করেছিলেন, তো সেক্ষেত্রে তাকে বাদশিকান বা মন্দির ধ্বংসকারী এরকম বলা হতো, মন্দির বা দুর্গ ধ্বংসকারী এই টাইপসের বলা হতো, যেটাকে বাদশিকান বলছে, তাই না? অনেকগুলো দুর্গ মন্দির তিনি নষ্ট করেছিলেন, যতটা ইতিহাস থেকে জানা যায়।
কুতুবউদ্দিন আইবক, যাকে আমরা লাখ বক্স বলে চিনি, কুতুবউদ্দিন আইবক যাকে আমরা কি নামে চিনি, লাখ বক্স নামে চিনি, কুতুবউদ্দিন আইবক। নেক্সট ইলতুৎমিশ, যাকে সুলতান ই আজম বলা হয়, ইলতুৎমিশকে সুলতান ই আজম বলা হয়। নেক্সট উলুগ খান, উলুগ খান এটা হচ্ছে একটা প্রকৃত নাম। কার প্রকৃত নাম? গিয়াসউদ্দিন বলবন, তার প্রকৃত নাম হচ্ছে উলুগ খান, গিয়াসউদ্দিন বলবনের। ফিরোজ শাহ তুগলক, যাকে সুলতানি যুগের আকবর বলছি, ফিরোজ শাহ তুগলককে আমরা কি বলছি? সুলতানি যুগের আকবর বলছি। গৌতম বুদ্ধ, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন, পিএসসিতে রিসেন্ট কি একটা যেন পরীক্ষার, পিএসসিতে সিএইচএসএল নাকি এমটিএস, যাই হোক, গৌতম বুদ্ধ এই কোশ্চেনটা দিয়েছিল। গৌতম বুদ্ধ এশিয়ার আলো নামে পরিচিত, এই প্রশ্নটা দিয়েছিল রিসেন্টলি, এসএসসিতে দিয়েছিল কোশ্চেনটা, যে গৌতম বুদ্ধ যাকে আমাদের বলা হয় কি, এশিয়ার আলো বলা হয়। অশোক, অশোক কী নামে পরিচিত? আমরা অনেকবার শুনেছি দেবানং প্রিয় প্রিয়দর্শী, তাই না? দেবানং প্রিয় প্রিয়দর্শী বলা হয় অশোককে। মিলখা সিং, যাকে আমরা উড়ন্ত শিখ বা দ্য ফ্লাইং শিখ নামে চিনি। সেলিম আলী, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাব্লিউবিপিতে আসা কোশ্চেন, সেলিম আলী যাকে ভারতের পক্ষী মানব বলা হয়, ভারতের পক্ষী মানব বলা হয় কাকে? সেলিম আলীকে, মনে থাকবে আশা করি। কপিল দেব, কপিল দেব আমাদের প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন, যার নেতৃত্বে আমরা 1983 সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়লাভ করি, খুবই গর্বের বিষয়, যাকে হরিয়ানার হ্যারিকেন বলা হয়, হরিয়ানার হ্যারিকেন বলা হয়। পিটি ঊষা, পিটি ঊষা যাকে আমরা কি বলি? বলি গোল্ডেন গার্ল বা হচ্ছে স্বর্ণকন্যা, এবং উড়ন পরী বলা হয়, উড়ান পরীও বলা হয়, পরী, উড়ান পরী আমরা বলি, খুবই ভালো লাগে আমার এই লাইনটা শুনতে, উড়ান পরী, সত্যি বলছি। এবং বলা হয় স্বর্ণকন্যা বা সোনার মেয়ে বা গোল্ডেন গার্ল। এই হচ্ছে তোমাদের ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট কিছু বিখ্যাত ভারতীয় ব্যক্তি যাদের উপনাম। এই পিডিএফটা থেকে কোশ্চেন আসবে এটা আমি আশাবাদী, যদি উপনাম থাকে ভারতীয় ব্যক্তিদের, এই পিডিএফটার বাইরে যাবে না, এটুকু আমি আত্মবিশ্বাসী। আর আমি বারবার একটা কথা বলি, যে পরীক্ষাটা যখন হয়ে যাবে তারপর আমার দেওয়া এই ক্লাস থেকে তোমরা নিজেরাই মিলিয়ে দেখবে যে কমন এসেছে কি আসেনি, ঠিক আছে? পরীক্ষার কোশ্চেন দেখে পিডিএফ মিলিয়ে নেবে, ব্যাস, আর কিছু বলতে চাই না। যারা নিয়মিত ক্লাস দেখছো তারা এটুকু অন্তত ভরসা রাখো, যা দিচ্ছি চোখ বন্ধ করে যদি পড়াশোনা করো জিকেতে ঠকতে হবে না, এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে? চলো আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট একটা দুর্দান্ত ক্লাসে। আপাতত ক্লাসটা এ পর্যন্তই রাখছি।